অহরহ তব আহ্বানু প্রচারিত শুনি তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত লেখার কিছুটা অংশ নিয়ে আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুর, নেহেরু, গান্ধী, আম্বেদকররা যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, যে রিপাবলিক ইন্ডিয়ার স্বপ্ন তারা দেখেছিলেন, দ্য আইডিয়া অফ ইন্ডিয়া, বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই ইন্ডিয়াকে কি আমরা যাপন করতে পারছি? এই নিয়েই আজকে আমাদের আলোচনা ৭৬তম প্রজাতন্ত্র দিবসে। আমার সঙ্গে এই আলোচনায় রয়েছে আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার। পঞ্চানন, যে প্রশ্নটা রাখছি, যে সেই ভারতবর্ষ যে স্বপ্ন আম্বেদকর, নেহরুরা দেখেছিলেন, সেটাকে কি আমরা যাপন করতে পারছি? সত্যি কথা বলতে পুরোটা পারছি না এই কারণে, স্বাধীনতার এত বছর পেরিয়ে গেছে এবং আজকের দিনে 1950 সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক হয়, ভারতবর্ষকে ঘোষণা করা হয় দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। এই রিপাবলিক শব্দটা এসেছে প্লেটোর লেখা রিপাবলিক থেকে। রিপাবলিকের যে মূল ধারণাটা, সেই ধারণাটা হচ্ছে এরকম যে আমি তোমার কোনো বক্তব্যের সাথে সহমত নাই পোষণ করতে পারি, কিন্তু তুমি যেন তোমার বক্তব্যটা শেষ মুহূর্ত পর্যন্ত বলতে পারো, তার রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার। এটা হচ্ছে রিপাবলিকের মূল বক্তব্য। দ্য আইডিয়া অফ ইন্ডিয়ার কথা তুমি বলছিলে, যে আইডিয়া অফ ইন্ডিয়ার জন্মদাতা কোথাও শ্রী চৈতন্যদেব, কখনো গৌতম বুদ্ধ, কখনো মহাত্মা গান্ধী, কখনো জওহরলাল নেহেরু, কখনো বি আর আম্বেদকর, কখনো ভগৎ সিং, কখনো একদমই তাই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এই জওহরলাল নেহেরু দ্য ডিস্ট্রিক্ট ডেস্টিনি দেখতে দেখতে আমি দেখছিলাম যে দ্য আইডিয়া অফ ইন্ডিয়া, এই যে ভারতবর্ষ 200 বছর ধরে ব্রিটিশদের সাথে লড়লো, এত কিছু করলো, আমরা একটা ভগ্ন স্বাধীনতা পেলাম। জওহরলাল নেহেরু 15ই আগস্ট 1947 সালে মধ্যরাতে যে বক্তৃতা দিলেন, তার নাম বলা হয় এ ট্রিস্ট উইথ ডেস্টিনি। ছোট্ট কথা, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ, যে আমরা একটা ভগ্ন স্বাধীনতা পেয়েছি। আমরা তো এমন একটা ভারতবর্ষ পেয়েছি যে ভারতবর্ষের কিছু মুসলমান যারা নতুন দেশ চেয়েছিল বলে তারা নতুন দেশে চলে গেছে, কেউ পূর্ব পাকিস্তান, কেউ পশ্চিম পাকিস্তান, কিন্তু যে সকল মুসলমান এই দেশটায় থাকতে চেয়েছে সেই দেশে তারা রয়ে গিয়েছে। আমরা এমন একটা দেশে বাস করি যেখান থেকে হাজার হাজার মাইল দূর থেকে বহু মানুষ, বহু জাত, বহু ধর্মের মানুষ বছর বছর প্রতি বছর এসেছে, তারা নিজের মতো করে রয়ে গেছে। আমরা মুঘলদের কাছ থেকে বিরিয়ানি খাওয়া শিখেছি, আমরা ব্রিটিশদের কাছ থেকে ডিমের ডেভিল খাওয়া শিখেছি, ফাউল কাটলেট খাওয়া শিখেছি, আমরা আমাদের কাছ থেকে খেয়েছি আলু পোস্ত, সেই আলু আবার আমরা খাওয়া শিখেছি পর্তুগিজদের কাছ থেকে। আমরা এমন একটা দেশ যারা সবাইকে নিয়ে চলতে পারি, সবাইকে নিয়ে বাঁচতে পারি। তার জন্যই জওহরলাল নেহেরু এবং বি আর আম্বেদকরের তৈরি করা যে সংবিধান, যে সংবিধানের যে খসড়া, যা 1949 সালের 24শে জানুয়ারি পাঠ করা হয় ভারতের কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে, সেই অ্যাসেম্বলিতে পাঠ করার পর ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধানটি নেহেরুর কাছে নিয়ে যান, যে সংবিধানের ডিজাইন করেছিলেন এক বাঙালি নন্দলাল বসু, তার ওপরে লেখা হয় ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেট। এবং শোনা যায় এই যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেট, এই শব্দটা লেখার সময় দ্যাট ইজের মাঝখানে দ্যাট এবং ইজটাকে আলাদা করতে চাননি নেহেরু, কিন্তু আম্বেদকর চেয়েছিলেন। আম্বেদকর বুঝতে পেরেছিলেন যে যে সকল মৌলবাদীদের দ্বারা চালিত হয়ে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছে, কখনো সাভারকার, কখনো জিন্না, এই ধরনের হিন্দুত্ববাদী এবং মুসলিম মৌলবাদী মানুষদের দ্বারা চালিত হয়ে যে ভারতবর্ষ একদিন ভেঙে গিয়েছিল, তারা ইন্ডিয়া দ্যাট ইজ ভারতের যদি গ্যাপটা না থাকে তাহলে আবার অন্য কিছু করতে পারে, ভারতবর্ষ আরেকবার ভাঙতে পারে। তাই তারা চেষ্টা করেছে যে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি থাকবে না, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেট। তার মানে কি? তার মানে ভারতবর্ষ যে অনেকগুলো স্টেট, অনেকগুলো রাজ্যের সমষ্টি, সেই রাজ্যের আলাদা আলাদা ভাষা, বৈচিত্র্য, খাওয়া দাওয়া সব আছে। আসামের কোথাও বিহু আছে, কোথায় কর্ণাটকী নৃত্য আছে ব্যাঙ্গালোরে, কোথাও বা পশ্চিমবঙ্গে আছে পুরুলিয়ার ছৌ নাচ, সবাই একসাথে থাকবে। বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই মিলন মহানকে চেষ্টা করতে এই রিপাবলিক, এই প্রজাতন্ত্রের জন্ম 26শে জানুয়ারি 1950 সালে। এবং ঠিক তার আগের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনয়োধি, যে জনগণ মনয়োধি কবিতা বলতে পারো বা গান বলতে পারো লেখাটি 1911 সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের কলকাতা অধিবেশনে পাঠ করা হয়েছিল,
সেই সময় কংগ্রেসের তাবড় নেতারা প্রায় ডিসিশন নিয়ে নিয়েছিল এই গানটাই হবে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত, এবং 1947 সাল থেকে 53 বছর ভারত গঠন করতে সময় লেগেছিল, কারণ ওই 3 বছর কিন্তু ব্রিটিশদের চালিত আইনেই ভারতবর্ষ চলছিল। 50 সালে এই যে আজকের দিনের বছরের শুরুতেই প্রায় নতুন ভারতের জন্ম হলো, সেখানে 1950 সালের 25শে জানুয়ারি জনগণ মন অধিকে স্থান দেওয়া হলো ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে। তুমি যে লেখাটা বা যে কথাগুলো দিয়ে শুরু করলে, যে আহ্বান ও প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, এই কবিতার ছত্রে ছত্রে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়ে দিয়েছে যে যখন হোয়াংহো আর ইয়াংশিকিয়াংয়ের ধারে চীন সভ্যতার জন্ম হচ্ছে, যখন ইউফ্রেটিস নদীর ধারে সুমেরু সভ্যতার জন্ম হচ্ছে, ঠিক তখন সিন্ধু সভ্যতার জন্ম হচ্ছে আমাদের সিন্ধু নদীর ধারে। এই সিন্ধু নদীর অববাহিকা ধরে তার জল উথাল পাথাল হয়ে গেছে, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, ভারত বাংলাদেশ সমস্যা হয়েছে, ভারত চীন যুদ্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে, আমাদের সাথে আমেরিকার বৈরিতা হয়েছে, আমাদের রাশিয়ার সাথে সুসম্পর্ক হয়েছে, আবার ভেঙেছে, আবার গড়েছে। তবু কখনো ইরান থেকে, কখনো মঙ্গোলিয়া থেকে, কখনো চীন থেকে, কখনো ব্রিটেন থেকে, কখনো পর্তুগিজরা, কখনো ড্যানিশরা, পৃথিবী থেকে যে এসেছে ভারতবর্ষ তাকে অতিথির রূপে দেখেছে, ভারতবর্ষ তাকে তাড়িয়ে দেয়নি, ভারতবর্ষ তার সাথে প্রথমেই যুদ্ধ করেনি, তার থেকে অনেক ভালো কিছু ভারতবর্ষ শিখেছে, ভারতবর্ষ থেকে তারা শিখে বাড়ি গেছে। তার জন্যই চীনের চা আমাদের দেশে চাষ হয়, তার জন্য চীনের চিনি আমরা খাই। আমরা ব্রিটিশদের কাছ থেকে যেরকম বলছিলাম, খাওয়া দাওয়া, বৈচিত্র্য, শিক্ষা দীক্ষা, পড়াশুনো আমরা শিখেছি, আমরাও ব্রিটিশদেরকে অনেক কিছু শিখিয়েছি। তো এই যে বিবিধের মাঝে মিলন মহান ভারতবর্ষ কিন্তু সবাইকে নিয়ে, সবাইকে বাঁচতে শিখিয়ে এতদিন ধরে যাপন করেছে বলে আমার মনে হয়। এখন কি সেই যাপনটা করতে পারছি আমরা? হ্যাঁ, আমি যে কথাগুলো দিয়ে শুরু করছিলাম, যে 1950 সালের 26শে জানুয়ারি যে প্রজাতন্ত্রের স্বপ্ন দেখলেন নেহরু আম্বেদকররা, সেই সংবিধান, যে সংবিধানের ওপরে এই কথাগুলো লেখা আছে, আমি জাস্ট একটু আগেই দেখছিলাম, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, এই কথাগুলো কতটা আমরা রক্ষা করতে পারলাম, আমাদের দেশের রাজনৈতিক নেতারা রক্ষা করতে পারলো, খুব বেশি দিন লাগেনি। যে ভারতবর্ষের বুনিয়াদি ছিল যে তুমি তোমার দেশের জন্য, তুমি মুসলমান হলে নতুন দেশ তুমি বেছে নিয়েছো, তাহলে যেতে পারো, যদি এদেশে থাকতে চাও তাহলে থাকতে পারো। এই দেশটা কোনো সম্প্রদায়ের নয়, কোনো জাতির নয়, কোনো ধর্মের নয়। তার মানে একটা দেশ হচ্ছে, সেই দেশের নাম হবে সেকুলার অফ ইন্ডিয়া। তো সেকুলারিজম বা সব ধর্মকে সম্মান করার যে ভারতবর্ষের মানসিকতা, সেই মানসিকতা থেকে ভারতবর্ষ সম্ভবত বেরিয়ে গেল 1992 সালে, যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো। আজকের দিনে বাবরি মসজিদের ভাঙা ইমারতের ওপর একটা রাম মন্দির তৈরি হয়েছে, কিন্তু ভারতবর্ষ, যে ভারতবর্ষের, আবার বলছি, দ্য আইডিয়া অফ ইন্ডিয়ার জন্মদাতা মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং কিংবা নেহেরু কিংবা আম্বেদকররা, সেই ভারতবর্ষের ওপর কিন্তু প্রথমবার আঘাত আসে 92 সালে। তার আগে সেই অর্থে আঘাত হয়নি। ভারতবর্ষ গঠন করা শুরু হয়ে গিয়েছিল, ভারতবর্ষ জনগণ মনকে নিয়ে শুরু হয়ে গেছিল। তুমি যে কবিতাটা কথা দিয়ে শুরু করলে, সেই কবিতাতেই রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় লিখছেন যে জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে। সেই জনগণ, এই যে জনগণ, সাধারণ মানুষ, জনগণই ভাগ্য বিধাতা। জনগণ কে? হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, সবাই। হ্যাঁ, কিন্তু কোনো দেশের রাষ্ট্রনেতারা যখন শুধুমাত্র একটা ধর্ম, একটা জাতি, একটা বর্ণ, একটা ভাষাকে বেশি প্রাধান্য দেয়, একদল মানুষ ভারতবর্ষকে শেখায় যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, একদল মানুষ ভারতবর্ষকে শেখায় হিন্দুরাই ভারতবর্ষের জন্মদাতা, তুমি চাইলে থাকতে পারো, নাও থাকতে পারো, কিন্তু আসলে ভারতবর্ষের কারিগর, ভারতবর্ষকে চালায় হচ্ছে হিন্দুরা। ভারতের প্রধানমন্ত্রী যখন পুজো করে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীরা পার্লামেন্টের উদ্বোধনে পুজো হয়, তাহলে নামাজ পড়া কেন হয় না? এটা তো খুব সত্যি কথা। কেন মুসলমানদের নামাজ কেন হবে না? কেন প্রেয়ার হবে না? কেন পুজো হতে যাবে? এটা তো খুব জাস্টিফাইড একটা ব্যাপার। তো এইগুলো হয় না এখন আর। তো এই যে আমার মনে হয় জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী থাকাকালীন পুজো করার আগে দুবার ভাবতেন, কারণ তিনি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন, সে ভারতবর্ষ তো মুসলমানেরও। তাহলে পার্লামেন্টে যেখানে আজকে দেখো তুমি, আজকের যারা ভারতবর্ষে ক্ষমতাবান দল, সেই দলের একটাও মুসলমান এমপি নেই, খ্রিস্টান এমপি নেই, সব হিন্দু এমপি। তার মানে ভারতবর্ষটা আরেকবার একটা দল, একটা জাতি, একটা ভাষার দিক দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করে দিয়েছে। এই যে আইডিয়া অফ ইন্ডিয়া, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, কিংবা
এখানে আরও বিভিন্ন জায়গায় যখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল তলোহিত রঙ্গ, তোমার মনে হয় উত্তর ভারতের দিল্লিতে আজকের দিনে যে শাসক বসে থাকে সে যতটা গুজরাটকে প্রাধান্য দেয় ততটা মারাঠাকে দেয়, যতটা মারাঠাকে দেয় ততটা দ্রাবিড়কে দেয়, যতটা পশ্চিমবঙ্গকে দেয় ততটা কি আসামকে দেয়? পশ্চিমবঙ্গ যতটা উন্নত ততটা কি আসাম উন্নত? এইগুলো তোমার, তুমি দেখো না আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিবাদ শুরু হয়ে গেছে, উত্তরবঙ্গ বলছে কলকাতা। তার মানে কি আমাদের উন্নয়নটা সার্বিক হচ্ছে না, সার্বিক হচ্ছে না বলেই রিপাবলিক অফ ইন্ডিয়া কোথাও মার খাচ্ছে। আজকের দিনে তুমি কোনো কথা বলতে গেলে, তুমি একটা ফেসবুকে পোস্ট করলে তোমাকে রাজ্য সরকার জেলে ঢুকিয়ে দেবে। তুমি একটা কথা বলতে গেলে তোমাকে দেশবিরোধী বলবে, দেশবিরোধী। আজকের দিনে ব্রিটিশ চলে গেছে কিন্তু তাদের ছেড়ে যাওয়া সেই রাওলাট আইন ইউএপিএ রূপে আমাদের দেশে ফিরে এসেছে। এখনও কত মানুষ এখনও বিনা বিচারে জেল খাটে ভারতবর্ষে। তো রিপাবলিক অফ ইন্ডিয়া, দ্য আইডিয়া অফ ইন্ডিয়া, যে আবার বলছি যে প্লেটোর তৈরি করা, নেহরুর তৈরি করা সেই আইডিয়া অফ ইন্ডিয়া ভারতবর্ষ আমার মনে হয় 2024 সালে মানতে পারে না। তার বিভিন্ন কারণ আছে এবং সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ক্ষমতার রাজনীতি। ক্ষমতায় থাকতে হবে, এনি হাউ ক্ষমতায় থাকতে হবে, তার জন্য যা খুশি করব। আর এই যা খুশি করার মেন্টালিটি থেকেই আজকের দিনে এগুলো হচ্ছে। এবং ইউনিটি, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কথা এখানে বলা হয়েছে যে ফ্যাটার্নিটি অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অফ দ্য নেশন। তো এই যে ডিগনিটি, ইন্ডিভিজুয়ালের ডিগনিটি, সবার সমান ডিগনিটি ভারতবর্ষে কি আছে? এই কথাটা যখন বলছি তখন আমি আজকে একটা ফেসবুকে প্রজাতন্ত্র দিবস পালনের শুরুও তো মানে এই কারণেই, এটাও যদি একটু তুমি বলতে। প্রজাতন্ত্র দিবসের শুরু তো এই কারণেই, কারণ রাজতন্ত্র ভারতবর্ষে ছিল, ব্রিটিশ রাজ ছিল, রাজতন্ত্র থেকে ফিরিয়ে এনে রাজতন্ত্র ছিল। কিন্তু ভারতবর্ষ ডেমোক্রেটিক তো হলো, কিন্তু ডেমোক্রেসি চালাবে কারা? প্রজা বা সাধারণ। প্রজাতন্ত্রের কথাটা বলাও কোথাও গিয়ে ভুল, এর জন্য আমরা ব্যাপারটাকে অনেকে বলতে শুরু করে দিয়েছি যে সাধারণতন্ত্র দিবস। সাধারণ প্রজা, এখানে তো প্রজা বলে কেউ নেই। নরেন্দ্র মোদীর একটা ভোট, আমার একটা ভোট, তোমার একটা ভোট সেম, কিংবা আম্বানির একটা ভোট, ভোট ইজ সেম। কিন্তু ডিগনিটি, এই যে মরাল ডিগনিটি, প্রতিটা মানুষের সমান সম্মান, যেটা কনস্টিটিউশনে লেখা আছে, সেই সম্মান কি মানুষ পায়? এইটা যখন আমরা আলোচনা করছি তখন আজকে একটা ফেসবুক পোস্ট দেখতে পাচ্ছি, যেটা আমি একটু আগে পোস্ট করলাম আমাদের চ্যানেল থেকে, যে এখানে লেখা আছে ডেলিভারি বয় এবং লেবারকে লিফট ব্যবহার করার অনুমতি নেই। একটা অফিস, একটা সিনেমা হল, এখানে মিরাজ সিনেমার কথা এখানে বলছি আমি, নিউ টাউনের মিরাজ সিনেমা, সেই সিনেমা হলে একটা লেবার কিংবা ডেলিভারি বয় যদি সেখানে কাজ করে, যে লেবাররা ইমারতটা তৈরি করে, যে ডেলিভারি বয়ের পৌঁছে দেওয়া খাবার কিংবা জিনিসপত্র, জামা কাপড় অফিসের বড়োবাবু ছোটোবাবুরা পড়েন, সেই লেবার প্রাপ্ত সম্মান পায় না। কারণ বাবুরা যে লিফটে চড়বে, শ্রমিক সেই লিফটে চড়বে না। হয়তো লিফট তাদের জন্য আলাদা কিংবা কোথাও নেই, এরকম বহু জায়গায় দেখা যায়। সেলসম্যান ইজ নট অ্যালাউড, যেরকমভাবে লেখা থাকতো একটা সময় ইন্ডিয়ান অ্যান্ড ডগস আর নট অ্যালাউড, যার বিরুদ্ধে মাস্টারদা সূর্য সেন আন্দোলন করেছিল। তাদের স্বপ্ন দেখা ভারতবর্ষ সত্যি হয়নি, তার জন্য আজও সেলসম্যান লেখা হয়, মানুষ লেখা হয় না, এবং ওখানে কুকুর লেখা হয় না, কিন্তু লেখা হয় সেলসম্যান আর নট অ্যালাউড। তার মানে মানুষই মানুষের দ্বারা বিরক্ত হয়, মানুষ মানুষকে অপমান করে। সংবিধানে লেখা দ্য ডিগনিটির কথা আমরা আর মানি না, আমাদের সমাজ সেই মানার। সেলসম্যানকে সাধারণ মানুষ হিসেবে মানে গণ্য করে করা হচ্ছে না, মানে সেলসম্যান মানে তার না, সেলসম্যান শ্রমিক আবার মানুষ নাকি? মানুষ তো আম্বানি, বিড়লা, টাটা, যারা বড় লোক, যারা শিল্পপতি, তারা যা বলবে সেই অনুযায়ী শুনতে হবে। তারা যদি একটা সিকিউরিটি গার্ড কিংবা বাড়ির পরিচারিকাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে, তাহলে সে মহানুভবতার পরিচয় দেয়। কিন্তু তারা যে সমাজের মানে এআই এর যুগে দাঁড়িয়ে আমরা একটা মধ্যযুগীয় ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি। একেবারেই তাই, ডেফিনেটলি মধ্যযুগীয় ব্যবস্থা আছে বলেই তো এইগুলো লিফটের সামনে লেখা হয়। এখনও বাড়ির সামনে মানুষ লেখে সেলসম্যান আর নট অ্যালাউড। সেও মানুষ, তুমিও মানুষ। মানে মানুষের বেসিক মানে বিভাজনটা হচ্ছে একদল মানুষের শিরদাঁড়া আছে, একদলের নেই, এটা হচ্ছে বেসিক ব্যাপার। তো শিরদাঁড়াহীন কিছু মানুষ যারা রিপাবলিককে বাঁচিয়ে রাখতে পারেনি, এবং এর দায় শুধুমাত্র মানুষের গায়ে ঠেলে দেবে, নাকি তুমি এই মানুষকে যারা চালার করার কারিগর, যে রাজনীতি বলো, সমাজের উপরের স্তরের মানুষজন, কিছু তো করার নেই। ভারতবর্ষে একটা উপরের স্তর আছে, শিক্ষিত স্তর বলতে পারো, রাজনীতির স্তর বলতে পারো। ভারতবর্ষ যারা তৈরি করে, ভারতবর্ষকে যারা আইন দিয়ে, সমাজ দিয়ে, শিক্ষা দিয়ে বেঁধে রাখে, সেই বেঁধে রাখা সমাজে তারা বাচ্চাদেরকে পড়াশোনার করতে গিয়ে শেখায় না যে টিফিনটা ভাগ করে খেতে। একটা সময় আমাদের মা বাবারা শেখাতো ভাগ করে খাওয়া টিফিনই আসলে রিপাবলিক।
আমি যদি আমার খাবারটা চারজনের মধ্যে বিলিয়ে ভাগ করে নিতে পারি, যদি সামঞ্জস্যতা আনতে পারি, আমার বন্ধু, যে বন্ধু খাবার আনতে পারেনি, তার মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে বলে যে বন্ধু বাড়িতে স্কুলে টিফিনটা নিয়ে আসতে পারে না, তাকে যদি আমার ভাগের কিছুটা অংশ দিয়ে আমি হাফ হাফ করে নিতে পারি, এটাই যে সামঞ্জস্যতা, এটাই তো রিপাবলিক, এটাই তো ডিগনিটি, মানুষের ডিগনিটি। তার মানে কি, আমার মা বাবারা, যে মা বাবারা শিখিয়েছিল তারা রিপাবলিককে মেনেছে, যে মা বাবারা শেখায়নি কিংবা আমাদের সমাজ শেখায়নি, বা স্কুল টিচার যদি এসে বলে তোমার টিফিন তুমি খাবে, তুমি কাউকে দেবে না, তাহলে সেই স্কুলের টিচারও এটা শেখায় না মানুষের ডিগনিটি তৈরি হতে। এখান থেকে ছোটো ছোটো জায়গা থেকে শুরু হয়, তারপর বড় হয়ে তারা কেউ মন্দির ভাঙে, কেউ মসজিদ ভাঙে। তার মানে ওর ধর্মে রিপাবলিক কি বলছে? রিপাবলিক বলছে তুমি তোমার মতটা যেন প্রকাশ করতে পারো। তার মানে তুমি আজান দিতে পারো, আমি কীর্তন গাইতে পারি, তোমার কথাটা তুমি বলতে পারো। তুমি আমার মন্দিরে এসে একটা চাঁদের ছবি এঁকে দেবে না, আমি তোমার মসজিদে গিয়ে একটা হনুমানের গদার ছবি এঁকে দেবো না। কিন্তু এটা হচ্ছে, রাম মন্দির তৈরি করতে গিয়ে উত্তরপ্রদেশে হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। আজকের দিনে তুমি ধরো কোথায় একটা মসজিদের তলায় কোথায় কবে একটা কি পাওয়া গেছে, এখন তো তাহলে গোটা ভারতবর্ষ খুঁড়ে দেখতে হয় কোথায় একটা মসজিদ আছে, কোথায় মন্দির আছে। আমার বাড়ির নিচে খুললে হয়তো একটা চুড়ি পাওয়া যাবে, একজন এসে বলবে এই বাড়িটা আমার ছিল, চুড়িটা এখান থেকে হারিয়ে গেছিলো আমার 500 বছর আগে। তো ইতিহাস খুললে তো একটা একটা করে বেরোবেই, সেটা বেরোতেই পারে, কিন্তু সম্মান করা, তোমার জায়গায় তুমি ভালো, আমার জায়গায় আমি ভালো, তোমারটা আমি শুনবো, তুমি আমারটা শুনবে, দ্যাট ইজ রিপাবলিক। এই রিপাবলিক আজকাল সীমিত মানুষের মধ্যেই বোধহয় সীমাবদ্ধ ভারতবর্ষ। সময় এসে গিয়েছে যে প্রজাতন্ত্র দিবস তো পালন হচ্ছে, স্বাধীনতা দিবসও পালন হচ্ছে প্রতি বছরের পর বছর, তো ওই অনেকটা ওই ফেসবুকে লেখার মতোই আমরা কতটা স্বাধীন, যেমন সত্যিই আলোচনার বিষয়, সেরকমই কতটা প্রজাতন্ত্র দিবস আমরা যাপন করতে পারছি সেটাও কিন্তু একটা বড় মানে প্রশ্ন। শুধু প্রজাতন্ত্র বলবো না, আবার তুমি বললে প্রজাতন্ত্র বলাটা ঠিক নয়, কতটা সাধারণতন্ত্র, মানে আমরা সবাই সাধারণ, আমরা সবাই এক, এইভাবে কতটা আমরা থাকতে পাচ্ছি, এটা সত্যি আজকে একটা বড় প্রশ্ন। এই প্রশ্ন কি আপনাদের মনেও আসে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এভাবেই সাপোর্ট করতে থাকুন হাউ দ্য অল্টারনেটিভ মিডিয়াকে। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাউ।